আমাদের আজকের আলোচ্য বিষয় ঘূর্ণন গতি, রোটেশনাল মোশন। তাহলে তোমরা যদি একটি সুতার এক প্রান্তে যদি একটা ছোট পাথর বেঁধে দাও আর অপর প্রান্তে যদি হাত দিয়ে ঘোরাও, তাহলে দেখতে পাবে পাথরটি একটি বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো বৃত্তাকার গতি অথবা ঘূর্ণন গতি অথবা কৌণিক গতি। তার মানে যখন কোনো একটা বস্তু কণা একটি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে গতিশীল হয়, তখন তার গতিকে আমরা বলতে পারি বৃত্তাকার গতি বা কৌণিক গতি। তাহলে আমরা লিখি, যখন কোনো বস্তু কণা একটি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে গতিশীল হয়, তখন এর গতিকে বলবো বৃত্তাকার গতি অথবা ঘূর্ণন গতি অথবা কৌণিক গতি। তাহলে আমরা উদাহরণ হিসেবে কি দিতে পারি? যেমন বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, লাটিমের গতি। তাহলে এই ধরনের গতিগুলো হচ্ছে কি বৃত্তাকার গতি অথবা ঘূর্ণন গতির উদাহরণ। তাহলে আমরা এখান থেকে আসি কৌণিক সরণটা কি। ধরো তাহলে একটা কণা ধরলাম, তাহলে একটা কণা এই ও বিন্দুটাকে কেন্দ্র করে এ বি সি বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে। তাহলে এখন পরিভ্রমণের সময় ধরা যাক কণাটি এই এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলো এবং এখানে মধ্যবর্তী এ ও বি কোণ উৎপন্ন করলো। এখন এই আদি অবস্থান এবং শেষ অবস্থান, আদি অবস্থান হচ্ছে এ এবং শেষ অবস্থান হচ্ছে বি। এই আদি অবস্থান এবং শেষ অবস্থান বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটাই হচ্ছে কি কৌণিক সরণ। তাহলে আমরা এই কোণটাকে যদি থিটা দ্বারা সূচিত করি, তাহলে এখানে কৌণিক সরণ আমরা দেখতে পাচ্ছি থিটা। তাহলে এই কৌণিক সরণের দিকটা আমরা কীভাবে পাবো? তাহলে আমরা যদি ডান হাতে একটা স্ক্রুকে বৃত্তাকার গতির দিকে ঘোরায়, তাহলে বৃত্তাকার গতির দিকে যদি ঘোরায়, এটি যেদিকে অগ্রসর হবে সেটাই হবে কি থিটা, মানে কৌণিক সরণের দিক। তাহলে আমরা যদি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে একটা ডান হাতে স্ক্রু নিয়ে যদি মানে এই গতিটা বৃত্তাকার গতিটা যদি এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ মানে গতিশীল হয়, তাহলে ডান হাতে স্ক্রুর সাহায্যে এর দিকটা আমরা পেয়ে যাব। তাহলে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে তার দিক হবে বাইরের দিকে। আর যদি ক্লকওয়াইজ ঘুরে, মানে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, তাহলে তার দিক হবে ভেতরের দিকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ ও বি মানে হচ্ছে থিটা।
তাহলে কণাটির কৌণিক দূরত্বটা পেলাম আমরা থিটা। তাহলে কণাটা রৈখিকভাবে এবি দূরত্ব অতিক্রম করে, তাহলে এবিটা হলো এখানে তার রৈখিক দূরত্ব। তাহলে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধকে যদি আমরা আর দ্বারা সূচিত করি, তাহলে আরটা হচ্ছে ব্যাসার্ধ। আর দ্বারা যদি সূচিত করি, তাহলে এখানে থিটা যদি রেডিয়ানে থাকে, তাহলে আমাদের জানা আছে, মানে থিটাকে যদি আমরা রেডিয়ান এককে প্রকাশ করি, তাহলে আমাদের জানা আছে চাপ সমান কোণ ইন্টু ব্যাসার্ধ। তাহলে এখানে মানে চাপ হচ্ছে কি এবি, মানে রৈখিক দূরত্বটাই। তাহলে কোণ হচ্ছে এখানে থিটা আর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে চাপকে এস দিয়ে যদি সূচিত করি, তাহলে আমরা পেলাম কি এস সমান আর থিটা। তাহলে এটি হলো, তাহলে এটি হলো রৈখিক এবং রৈখিক ও কৌণিক দূরত্বের মধ্যকার সম্পর্ক। আমাদের পরবর্তী টপিক হলো কৌণিক বেগ, অ্যাঙ্গুলার ভেলোসিটি। বৃত্তাকার পথে গতিশীল কণার সময়ের সাপেক্ষে কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে। তাহলে এই কৌণিক বেগটাও একটা ভেক্টর রাশি, তার ভেক্টর রাশির একটা মান থাকবে, একটা দিক থাকবে। তাহলে এই কৌণিক বেগের মানটাকে আমরা বলবো কৌণিক দ্রুতি। তাহলে এর দিকটা পাবো একটি ডানহাতি স্ক্রুকে, মানে তলের, মানে ঘূর্ণন তলের সাথে যদি লম্বভাবে স্থাপন করে ওই ডানহাতি স্ক্রুকে ঘূর্ণনের দিকে যদি ঘোরানো হয়, তাহলে স্ক্রুটি যেদিকে অগ্রসর হবে সেটি হবে কৌণিক বেগের দিক। তাহলে আমরা ধরলাম এটা একটি বৃত্তাকার পথ, যার ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে বৃত্তাকার পথে একটা গতিশীল কণা ধরলাম, মানে টি সময়ে এ অবস্থান থেকে বি অবস্থানে আসলো। তাহলে ধরা যাক কণাটা রৈখিকভাবে পথ অতিক্রম করলো এ বি, এবং কৌণিক পথ অতিক্রম করলো ডি থিটা। তাহলে তার কৌণিক দ্রুতিটা কেমন হবে? ডি থিটা বাই ডিটি, কারণ ডিটি সময়ে তার কৌণিক সরণ হলো ডি থিটা। তাহলে এখানে বলাই আছে কৌণিক সরণের হারকে বলা হচ্ছে কৌণিক বেগ। তাহলে আমরা কৌণিক দ্রুতিকে যদি ওমেগা দ্বারা প্রকাশ করি, তাহলে ওমেগা ইকুয়াল টু ডি থিটা বাই ডি টি। তাহলে এই কৌণিক দ্রুতিটা যদি সমকৌণিক হয়, অর্থাৎ গতিশীল কণা বৃত্তাকার পথটিকে যদি সম্পূর্ণভাবে ঘুরে আসতে প্রতিবারই সমান সময় লাগে, তখন সেটাকে আমরা বলবো সমকৌণিক দ্রুতি। এই সমকৌণিক দ্রুতিতে গতিশীল কণার গতিটাই হচ্ছে কি পর্যায় গতি। তাহলে এই অবস্থায় কণাটি একবার ঘুরে আসতে যে সময়টা লাগবে সেটাই হবে তার পর্যায়কাল। ধরলাম কোনো একটা কণা মানে একবার পরিভ্রমণ করলো, তার মানে সে পথ অতিক্রম করলো ডিটি সময়ে, তার অতিক্রান্ত পথ হচ্ছে 2π। কারণ একটা কণা যদি এ অবস্থান থেকে মানে বৃত্তাকার পথ পরিভ্রমণ করে আবার এ অবস্থানে আসে, তখন তার মানে কৌণিক সরণটা হয়ে যায়
টু পাই, কারণ এই বৃত্তের মানে কোণটাই হচ্ছে কি, এই বৃত্তের কেন্দ্রে যে কোণটা সেটাই হচ্ছে কি টু পাই, তাহলে সে পুরো পথটাই অতিক্রম করলো, তাহলে তার কৌণিক সরণ হলো টু পাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ওমেগা ইকুয়াল টু টু পাই বাই, তাহলে এটা যেহেতু কি একবার পরিভ্রমণ করতে যে সময়টা লাগে সেটাকে আমরা পর্যায়কাল বলছি, এবং পর্যায়কালকে সূচিত করা হয় টি দিয়ে, তাহলে এখানেই সময়টি তখন হবে টি, তাহলে তখন ওমেগার মানটা হলো টু পাই বাই টি। এখন প্রতি সেকেন্ডে কণা যতবার পূর্ণকম্পন সম্পন্ন করে তাকে বলা হচ্ছে কম্পাঙ্ক। এখন কম্পাঙ্ককে যদি এফ দ্বারা প্রকাশ করা হয় তাহলে প্রতি সেকেন্ড কর্তৃক তার কৌণিক দূরত্ব হবে, প্রতি সেকেন্ড কর্তৃক তার কৌণিক দূরত্ব হবে টু পাই এফ। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি ওমেগা ইকুয়াল টু টু পাই এফ। তাহলে এই সমীকরণটা আর এই সমীকরণটা যদি আমরা তুলনা করি সেখান থেকে আমরা পাচ্ছি এফ ইকুয়াল টু ওয়ান বাই টি আর টি ইকুয়াল টু ওয়ান বাই এফ। তার মানে কম্পাঙ্ক এবং পর্যায়কাল, কম্পাঙ্ক এবং পর্যায়কাল পরস্পরের ব্যস্তানুপাতিক। তাহলে কৌণিক ব্যাগের মানটা আমরা দেখি, সরি মাত্রাটা একটু দেখি। তাহলে উপরে আমরা পাচ্ছি কোণ, নিচে পাচ্ছি সময়। তাহলে কোণকে আমরা ভেঙে লিখতে পারি, যেহেতু আমাদের জানা আছে এস ইকুয়াল টু আর থিটা, তাহলে থিটা ইকুয়াল টু এস বাই আর, তার মানে চাপ ও এটা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে কোণের পরিবর্তে আমরা লিখতে পারি চাপ বাই ব্যাসার্ধ ইন্টু সময়। তাহলে চাপকে আমরা এল দ্বারা সূচিত করি, ব্যাসার্ধ এল আর সময় হচ্ছে টি, তাহলে আমরা পেলাম টি ইনভার্স। তাহলে এটি হচ্ছে কি কৌণিক ব্যাগের মাত্রা। তাহলে আর কৌণিক ব্যাগের একক হবে রেডিয়ান পার সেকেন্ড। অথবা এটাকে আমরা লিখতে পারি রেডিয়ান পার সেকেন্ড। আমরা এবার দেখব রৈখিক ব্যাগ এবং কৌণিক ব্যাগের মধ্যকার সম্পর্কটি। ধরা যাক আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে একটি কণা ডিটি সময়ে ডিএস দূরত্ব অতিক্রম করে, ডিটি সময়ে ডিএস দূরত্ব অতিক্রম করলো। ডিএস কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণটাকে আমরা যদি ডি থিটা দ্বারা সূচিত করি তাহলে আমরা পেলাম ডি থিটা ইকুয়াল টু ডি এস বাই আর, কারণ আমাদের জানাই আছে কোণ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ। তাহলে কৌণিক ব্যাগকে যদি আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি তাহলে ওমেগা ইকুয়াল টু পাবো আমরা ডি থিটা বাই ডি টি। তাহলে আমরা মানটি বসিয়ে দেই, আর ডি এস বাই ডিটি ইন্টু ওয়ান বাই আর। তাহলে এটি হচ্ছে কি সরণের হার, তাহলে এটাকে আমরা ভি দ্বারা সূচিত করলাম ইন্টু ওয়ান বাই আর। তাহলে পেলাম কি ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, আর ভি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে এটি হলো রৈখিক ব্যাগ ও
কৌণিক বেগের মধ্যকার সম্পর্ক। তাহলে আমরা একটি প্রবলেম সলভ করি। ধরলাম একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য হলো 0.06 মিটার। প্রান্তের রৈখিক বেগ কত হবে? আমাদের জানাই আছে ওমেগা ইকুয়াল টু 2π/t। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য হচ্ছে 0.06। তাহলে মিনিটের কাঁটাটি যখন, এটা যদি ঘড়ি হয়, একটা মিনিটের কাঁটা যদি এখান থেকে যাত্রা শুরু করে পুরা পথটা পরিভ্রমণ করে আবার এই জায়গায় ফিরে আসে, মিনিটের কাঁটার পর্যায়ে কাল হয় 1 ঘন্টা। কারণ মিনিটের কাঁটা যেখান থেকে যাত্রা শুরু করে, যদি এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে ফিরে আসে, তখন হয় 1 ঘন্টা। তার মানে ওই মিনিটের কাঁটার পর্যায়কাল হলো 1 ঘন্টা। এবং তখন আমরা এটাকে টি দ্বারা যদি প্রকাশ করি, তাহলে টি ইকুয়াল টু লিখতে পারি 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এখানে ওই মিনিটের কাঁটার ব্যাসার্ধ দেওয়া আছে 0.06 মিটার। তার মানে ওটাকে আমরা আর দ্বারা সূচিত করলাম। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দেই। 2 × 3.1416, টি এর মান হলো 3600। তাহলে আমরা পেলাম 1.74 × 10⁻³ তাহলে ওমেগার কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান/সেকেন্ড। তাহলে আমাদের বের করতে হবে রৈখিক বেগ। তাহলে রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্কটা হলো v = ωr। তাহলে ওমেগার মান হচ্ছে 1.74 × 10⁻³ কারণ আর এর মানটা এখানে দেওয়া আছে 0.06। তাহলে আমরা যদি ক্যালকুলেটরে মানটা বসাই, তাহলে আমরা পেয়ে গেলাম 1.047 × 10⁻⁴। তাহলে রৈখিক বেগের একক হলো মিটার/সেকেন্ড। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আজ এতটুকুই থাক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।